একদিকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে তোলপাড় বিশ্ব, অন্যদিকে মার্কিন এজেন্ট ডোনাল্ড লু বাংলাদেশের পর ভারতে এসেছেন বিভিন্ন কর্মকাণ্ডে। আর ঠিক তখনই ইরানের প্রেসিডেন্ট এক বিস্ফোরক টুইট করে বসলেন ভারতকে কেন্দ্র করে, যা নিয়ে গোটা বিশ্ব রীতিমতো তোলপাড়। তিনি কি বললেন, আমি এক্সাক্ট টুইটটা আপনাদের একটু পড়ে শোনাই। তিনি বললেন, দ্য এনিমিস অফ মুসলিম হ্যাভ অলওয়েজ ট্রাই টু মেক আস ইনডিফারেন্ট উইথ রিগার্ড টু আওয়ার শেয়ার্ড আইডেন্টিটি অ্যাজ অ্যান ইসলামিক উম্মা। অর্থাৎ যারা মুসলিম প্রধান দেশ আছে তাদেরকে একজোট হতে হবে, কারণ মুসলিম বিরোধী বিভিন্ন দেশ আমাদেরকে অন্যভাবে রিপ্রেজেন্ট করার বিশ্বের কাছে চেষ্টা করেন। শুধু তাই নয়, তিনি পরিষ্কারভাবে বলেছেন, উই ক্যান নট কনসিডার আওয়ার সেলফ টু বি মুসলিম ইফ উই আর অবভিয়াস টু দ্য সাফারিং দ্যাট এ মুসলিম ইন এন্ডুরিং ইন মায়ানমার, গাজা, ইন্ডিয়া অর এনি আদার প্লেস। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন গাজা এবং মায়ানমার সেই দেশের সংখ্যালঘুদের অবস্থা যেরকম, আমাদের এই ভারতবর্ষের সংখ্যালঘুর অবস্থাও কিন্তু ঠিক একই রকম। অর্থাৎ ভারতবর্ষ মুসলমানদের ঠিকভাবে ট্রিট করে না, এরকমই বিস্ফোরক দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট। আর এই টুইটের পর ভারতবর্ষ কয়েক ঘন্টার মধ্যে যে কড়া রিপ্লাই দিয়েছে ইরানকে, তা নিঃসন্দেহে চমকে দিয়েছে গোটা বিশ্বকে। ভারতবর্ষের বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশ করেন। আপনারা জানেন, মালয়েশিয়ার প্রেসিডেন্টও স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জোকার বলেছিলেন, কিন্তু ভারতবর্ষ কোনো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রিপ্লাই দিয়েছে বলে শোনা যায়নি। কিন্তু এই টুইটের ভিতরে জিওপলিটিক্যাল এমন কিছু চুক্তি জড়িত আছে, যার বিপক্ষে ভারতকে কড়া ভাষায় দমন করতে হয়েছে ঘন্টা খানেকের মধ্যেই। ভারতের বিদেশ মন্ত্রক এবং জয়শঙ্কর কি বলেছেন তা নিঃসন্দেহে শোনাবো, কিন্তু তার আগে এই পুরো জিওপলিটিক্যাল ব্যাখ্যা এবং এর ফলে বাংলাদেশ সরকার কি আদতে উৎফুল্ল হতে পারেন কিনা, সব নিয়েই এই আজকের এই প্রতিবেদন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, ইরানের যে প্রেসিডেন্ট, তার টুইটে পরিষ্কারভাবে বলা হয়েছে বিশ্বে যত মুসলমান দেশ আছে তাদেরকে একজোট হতে হবে, কারণ মুসলমান বিরোধী দেশগুলো তাদেরকে একটু অন্যভাবে ট্রিট করেন। এবং সাম্প্রতিক সময়ে গাজা এবং মায়ানমারে যেরকম মুসলমানদের পরিস্থিতি, ঠিক ভারতেও নাকি একই রকমভাবে সংখ্যালঘুদের ট্রিট করা হয়। আপনারা জানেন, মায়ানমারে রোহিঙ্গা একটা বড় সমস্যা, এবং গাজাতে সাম্প্রতিককালে 40,000 মানুষ বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত জায়গায় মৃত্যুবরণ করেছেন। কিন্তু এর সঙ্গে ভারতের কি সম্পর্ক, গাজার মৃত্যুর পিছনে ভারত কিভাবে দায়ী, তা কোনোভাবে ইরানের প্রেসিডেন্ট কিন্তু বোঝাতে পারেনি। কে এই প্রেসিডেন্ট? দেখুন, এই প্রেসিডেন্ট হলো যে ইরানের যে সর্বময় কর্তা, তার থেকেও এক ধাপ উপরে থাকেন, অর্থাৎ প্রেসিডেন্টের উপরের পদে কিন্তু এনার। পাশাপাশি ইনি এমন কিছু প্রচারক বা প্রচার করে বেড়ান, যার জন্য তিনি শিয়া মুসলমান যে গোষ্ঠী আছেন তার মধ্যেও যথেষ্ট জনপ্রিয়। আর এরকম একজন ব্যক্তিত্বের থেকে এরকম ভারত বিরোধী টুইট নিঃসন্দেহে বিদেশ মন্ত্রকের কিন্তু ঘুম উড়িয়ে দিয়েছে। অনেকে বলছেন এর পিছনে একটা জিওপলিটিক্যাল ভাবনা লুকিয়ে আছে। ইরান বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সিক্রেট নিউক্লিয়ার ডিল করতে চলেছেন কিছুদিন পর। ইউএস এবং আমেরিকা এবং ইউকে অর্থাৎ ব্রিটেন একাধিক ক্ষেত্রে এই যে সিক্রেট নিউক্লিয়ার চুক্তি, এর তীব্র বিরোধিতা করে। কিন্তু মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যেই মাটির তলায় এই নিউক্লিয়ার টেস্ট করে ফেলবে ইরান। ফলে ইরানের লক্ষ্য হলো মুসলমান যত দেশ আছে তাদেরকে একজোট করে ইরান যেন পরবর্তীকালে সেই দেশগুলো সমর্থন পায়, অন্তত পাশ্চাত্য বা আমেরিকা বা ব্রিটেনের বিরুদ্ধে তাদের পাশে এসে দাঁড়ায়, সেই দিকটি সুরক্ষিত করা। আর এই করতে গিয়েই তিনি স্বয়ং গাজার সঙ্গে ভারতের একই বিন্দুতে এসে তুলনা করে ফেলেছেন, যার ফলে ভারত এবং ইরানের যে সাম্প্রতিককালে সম্পর্ক তা বিঘ্নিত হতে পারে কিছু ক্ষেত্রে। পরবর্তীকালে 2020 সালেও এই ব্যক্তি এরকম একটি টুইট করেছিলেন। তিনি বলেছিলেন, ইন্ডিয়ার মুসলমানরা ডেঞ্জারে আছেন, অর্থাৎ বিপদে আছেন। পাশাপাশি ইরানের পরবর্তীকালে প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম রাইসি। এই ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হওয়ার ফলে এই সকল আক্রমণ ইন্ডিয়ার দিকে আসা, ভারতের দিকে আসা কিন্তু কমে গেছিল। ইব্রাহিম রাইসি যখন পাকিস্তান সফরে যান, পাকিস্তানের প্রেসিডেন্ট পাশাপাশি পরিষ্কারভাবে কাশ্মীর নিয়ে একাধিক কমেন্ট করেছিলেন ইব্রাহিম রাইসিকে পাশে বসিয়ে। কিন্তু ইব্রাহিম রাইসি কিন্তু একটা শব্দ ভারতের বিপক্ষে খরচ করেননি। আর কিছুদিন আগে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর এই রাইসির মৃত্যুর পরই ইরানের সর্বময় কর্তাদের থেকে এ ধরনের
ভারত বিরোধী টুইট, যা নিঃসন্দেহে বিশ্বকে আরো একবার তোলপাড় করে ফেলেছে। আপনারা জানেন ভারতে মুসলমানদের অবস্থা এতটাও বিপজ্জনক ভাবে কোনো জায়গা নেই যতটা এরকম টুইটে রিফ্লেক্ট করা হচ্ছে। বলার হলে চায়না, লেবানন বা এমন অনেক দেশকে নিয়েও বলা যেত, কিন্তু ভারত কেন? সাম্প্রতিককালে ভারতের সাথে ইরানের একাধিক বিষয় কিন্তু চুক্তি স্বাক্ষর হয়েছে। ভারতের 3টে প্রধান শহর মুম্বাই, হায়দ্রাবাদ এবং দিল্লিতে ইরান ট্যুরিজম নিয়ে রোড শো অর্গানাইজ করেছে ইরান, এবং ভারত তা ছাড়পত্র দিয়েছে। প্রশ্ন হলো এটাই, যখন ভারতকে এরা নিরাপদ মনে করছে না, তাহলে ইরানকে বা ইরানের ভারতের ট্যুরিজমকে প্রমোট করার কি মানে? প্ল্যান তো খুব সিম্পল। যদি পারমাণবিক এই টেস্ট রাশিয়ার সঙ্গে মিলে ইরান করে, তাহলে বাংলাদেশ, পাকিস্তান এবং বিশ্বের যত আরবিয়ান কান্ট্রি, মুসলমান প্রধান দেশ আছে, তাদের সহযোগিতা রক্ষা করা। ভারত কি পুরো বিষয়টা চুপ আছে? নিঃসন্দেহে নয়। আর ভারত এর জন্যই চুপ নেই, কারণ এই ইমেজটা ভারতের কখনোই বর্তমান সময়ে দেখা যায়নি। ভারত সাম্প্রতিক সময়ে যুদ্ধ করব বা যুদ্ধ করতেই হবে এই ইমেজ কিন্তু নিজেদেরকে মেনটেন করেনি। পাশাপাশি রাশিয়া, চীন, আমেরিকা, বিশ্বের যত প্রতাপশালী দেশ আছে সেই দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে কিছু ক্ষেত্রে। পরবর্তীকালে এই ইরানি ব্রিক্সের সদস্য হওয়ার জন্য ভারতের কাছে আবেদন করে, এবং ভারত কিন্তু এই ইরানকে ব্রিক্সের সদস্য হতে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছিল। গাজার মতো একটা কেস, যেখানে জেনোসাইড অর্থাৎ মানুষের মৃত্যু, অনেক সংখ্যক মানুষের মৃত্যু জড়িয়ে আছে, এবং সেই কেসটা বর্তমানে ইন্ডিয়ান কোর্ট অফ বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলছে, ঠিক সেই রকম একটা টপিকের সঙ্গে ভারতবর্ষকে কিভাবে মিলিয়ে দিল ইরান, তাই এখন সারা বিশ্বের কাছে প্রশ্ন। শুধু তাই নয়, ভারতবর্ষ এটাও মনে করিয়ে দিয়েছেন ইরানের নিজের ট্র্যাক রেকর্ড কি। এক্ষেত্রে ভারতবর্ষের যে বিদেশ মন্ত্রক, তার যে প্রধান অফিসিয়াল স্পোক্স পারসন সেই রণধীর জয়সওয়াল পরিষ্কারভাবে বলেছেন ইরান আগে নিজের ট্র্যাক রেকর্ড দেখুন, এবং পাশাপাশি এই পুরো বিষয়টা স্ট্রংলি ডিপ্লর করছে ভারতবর্ষ। মাথায় রাখতে হবে, এখানে কন্ডেম শব্দটি কিন্তু ভারতবর্ষ ব্যবহার করেনি। কন্ডেমের থেকে বেশি হলো এফেক্টিভ শব্দ হলো ডিপ্লর, অর্থাৎ ভারতবর্ষ কোনো সহানুভূতি দেখাচ্ছে না এই ধরনের মন্তব্যে। পাশাপাশি এও প্রশ্ন তোলা হয়েছে ইরানের সংখ্যালঘুদের অবস্থা কি। আপনি যদি ইরানের টোটাল জনসংখ্যা দেখেন, তাহলে দেখতে পাবেন ইরানের টোটাল জনসংখ্যা হলো 8,80,00,000। এই 8,80,00,000-এর মধ্যে 99.4% কিন্তু মুসলমান ধর্মপ্রধান মানুষ, এবং বাকি 0.6% হলো সংখ্যালঘু মানুষ, যার মধ্যে কিছুটা মুসলমানের জড়িয়ে আছে, কিছুজন খ্রিস্টানও। অর্থাৎ যেই দেশে সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব নেই, তারা অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে প্রশ্ন তুলছে, তা রীতিমতো হাস্যকর। যদি ইরানের ইতিহাস দেখেন, তাহলে দেখতে পাবেন 1980 সালে ইরানে জেনোসাইড হয়েছিল। জেনোসাইড মানে নির্বিচারে মানুষ মারার মতো ঘটনা এই ইরানে হয়েছিল, যা স্বয়ং জাতিসংঘের রিপোর্টে বা জাতিসংঘের কর্তারা একাধিক ক্ষেত্রে প্রকাশ করেছিলেন। সেই দেশেরই এরকম একটা টুইট নিঃসন্দেহে ভারতেরকে যে মেনে নেবে না বা ভারতকে যে মেলাইন করার একটা চেষ্টা, তা বলাই যায় বিভিন্ন ক্ষেত্রে। পাশাপাশি ইরানের যদি জিও পলিটিক্যাল ভাবনা দেখেন, তাহলে দেখবেন এই ভাবনার মধ্যে কোনো দূরদর্শিতা বা সুদূর প্রসারিতা নেই। অর্থাৎ ইরান সবসময় ভাবে 5 থেকে 10 বছর পর কি হবে, কিন্তু ভারতবর্ষের ভাবনাটা হলো সুদূর প্রসারী, এবং তার জন্যই তারা ইরানে বিভিন্ন ক্ষেত্রে 4বার বন্দর করতে চেয়েছে। পাশাপাশি ভারত সরকার চেয়েছিল নর্থ সাউথ যে করিডর, সেটাকে সেট আপ করা যায়, যেন দুই দেশের ব্যবসা বাণিজ্য, জ্বালানি তেল ইত্যাদি ক্ষেত্রে ভবিষ্যতের পরিকল্পনা সুগঠিত হয়। পাশাপাশি ভারতবর্ষ এবং ইরান দুই দেশের সম্পর্ক বজায় রেখে জিও পলিটিক্যাল যে বেনিফিট, সুযোগ সুবিধা দুই দেশই যেন লাভ করতে পারে, তার জন্য ভারতবর্ষ একাধিক পরিকল্পনা নিয়েছে। মালদ্বীপসের পর ইরান ট্যুরিজম প্রমোট করা শুধু নয়, পাশাপাশি জ্বালানি তেল একে অপরের সঙ্গে বিনিময়, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ ব্রিক্সের সদস্য করা ইরানকে, সব ক্ষেত্রে ইরানকে সহায়তা করতে রাজি হয়েছিল ভারতবর্ষ। মনে রাখতে হবে মালদ্বীপসের কি অবস্থা হয়েছিল ভারত বিরোধিতার। মালদ্বীপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোকার শুধু বলেছিলেন তাই নয়, বলেছিলেন ভারত ইসরায়েলের পাপেট। এর ফলে মালদ্বীপস ট্যুরিজমকে কিন্তু ব্যান করে দিয়েছিল অঘোষিতভাবে ভারতবর্ষ, যার ফলে মালদ্বীপের প্রেসিডেন্ট মজনুকে স্বয়ং ভারতে ছুটে এসে কার্যত বিদেশ মন্ত্রক বা বিদেশে যারা প্রতিনিধি আছে তাদের হাতে পায়ে ধরতে হয়। আমার মনে হয় ইটস টু আর্লি টু কমেন্ট অন দিস, বাট ব্যক্তিগতভাবে মনে হয় ভারতের বিরুদ্ধে এই প্রচার, ভারতকে এই রকম গাজার সঙ্গে তুলনা করে বহির্বিশ্বের কাছে তুলে ধরা যে মানসিকতা ইরান দেখালো, এবং বিদেশ মন্ত্রক 1 ঘন্টার মধ্যে যেভাবে রিপ্লাই দিল,
তা নিঃসন্দেহে জিও পলিটিক্যাল সিনারিওটা ইরান এবং ভারতের ক্ষেত্রে সুদূর প্রসারী একটা ক্ষতির জায়গা কিন্তু নিয়ে এলো। আপনারা কি ভাবছেন? শেষ করার আগে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, নিঃসন্দেহে বাংলাদেশ কিন্তু বারংবার ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তাও বলছেন। ইরানের এই কথাবার্তায় বাংলাদেশ উৎফুল্ল হলেও মনে রাখতে হবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সে যতই আমেরিকা 200 মিলিয়ন সাহায্য করুক তা কিন্তু ঘুরে দাঁড়ানোর পক্ষে যথেষ্ট নয়। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং দুই দেশের উপর বা প্রতিবেশী দেশগুলোর উপর পারস্পরিক নির্ভরশীলতাই একটা দেশের বৈদেশিক মুদ্রার কিন্তু যোগান বাড়াতে পারে এবং দেশ কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশ যদি ইরানের মতো একই ভুল করে বা ভারত বিরোধিতার জায়গা কন্টিনিউয়াসলি চালিয়ে যায় তাহলে কিন্তু ভারত সরকারও এই পার্টিকুলার বিষয়টা কড়াভাবে মোকাবিলা করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ইরান যে কথাগুলো বলল তা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল এবং নিঃসন্দেহে বিদেশ মন্ত্রকের ভাষায় মিস ইনফর্মড। আপনারা কি ভাবছেন তা নিঃসন্দেহে কমেন্টে জানাবেন।